বাংলাদেশ কিন্তু এখন একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। একটা টেকনোলজিক্যাল চৌরাস্তার পথে, যেখানে সামনে বিশাল সম্ভাবনা, আবার ঠিক ততটাই গভীর কিছু প্রশ্নও আছে। তো আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে স্টারলিংকের মতো একটা প্রযুক্তিকে ঘিরে একটা পুরো জাতির ভবিষ্যৎ নিয়ে এমন বিতর্ক তৈরি হলো, আর এর পেছনের আসল সমস্যাগুলোই বা কি। এই একটা বাক্যই কিন্তু আজকের আলোচনার মূল সুরটা ঠিক করে দেয়। পপুলেশন ডিভিডেন্ড, এই ধারণাটা বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা এই কথা থেকেই পরিষ্কার হয়। এটা আমাদের এমনভাবে এগিয়ে নিয়ে যাবে যা আগে কখনো হয়নি, না হলে এটা একটা ভয়াবহ টাইম বোমে পরিণত হতে পারে। চলুন এক ঝলকে দেখিনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব বাংলাদেশ ঠিক কোন পরিস্থিতিতে আছে। তারপর আসবে স্টারলিংক বিতর্ক, এর পেছনের আসল সত্যিটা কি, আমাদের সিস্টেমের ভেতরে থাকা সমস্যাগুলো, আর সবশেষে এই বিশাল সম্ভাবনাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তা নিয়েও কথা বলবো। তো প্রথম সেকশন, বাংলাদেশ এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যা যে কোনো দেশের ইতিহাসে সাধারণত একবারই আসে, আর এই কারণেই এটাকে বলা হচ্ছে হাজার বছরে একবার আসার সুযোগ। এই যে জটিল বিষয়গুলো, এগুলো বুঝতে আমাদের সাহায্য করছেন এমন একজন মানুষ যার এই খাতে বিশ্বমানের অভিজ্ঞতা রয়েছে। তিনি হলেন ইয়াহিয়া আমিন। এরিকসনের মতো একটা প্রতিষ্ঠানে 6G গবেষণার প্রধান বিজ্ঞানী ছিলেন, আর এখন তিনি বাংলাদেশেরই একটি স্যাটেলাইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। শুধুমাত্র দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি ফিরে এসেছেন। আচ্ছা, এই যে পপুলেশন ডিভিডেন্ড শব্দটা আমরা বারবার শুনছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা দেশের জন্য সেই সোনালি সময় যখন কর্মক্ষম তরুণের সংখ্যা নির্ভরশীল মানুষের চেয়ে অনেক বেশি থাকে। বাংলাদেশের জন্য এই সুযোগের দরজাটা এখন পুরোপুরি খোলা, কিন্তু মাথায় রাখতে হবে 2041 সালের পর থেকে এটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে। আর দেশের এই বিশাল তরুণ প্রজন্মের স্বপ্নগুলোকে সত্যি করতে প্রযুক্তি হতে পারে সবচেয়ে বড় একটা অস্ত্র। তাদের কাছে ইন্টারনেট বা কানেক্টিভিটি এখন আর কোনো বিলাসিতা নয়, এটা তাদের এগিয়ে যাওয়ার জন্য একটা অপরিহার্য টুল। তো প্রযুক্তির কথা যখন আসলই, চলুন সাম্প্রতিক একটা নাশো হট টপিক নিয়ে কথা বলি। স্টারলিংকে ঘিরে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটা আসলে আমাদের প্রযুক্তিভীতি বা টেকনোফোবিয়ার একটা দারুণ উদাহরণ। এটা একটা বৃহত্তর সমস্যারই প্রতিফলন মাত্র। যখনই স্টারলিংকের মতো কোনো নতুন প্রযুক্তি দেশে আসার কথা হয়, তখনই যেন কিছু কমন ভয় আমাদের পেয়ে বসে। যেমন, আমাদের সব ডেটা দেশের বাইরে চলে যাবে, দেশের সার্বভৌমত্ব হয়তো থাকবে না, কিংবা আমরা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে যাব। এই ভয়গুলো বারবার ফিরে আসে। আর এখানেই আমাদের একটা অদ্ভুত দ্বিচারিতা চোখে পড়ে। দেখুন, আমরা কিন্তু প্রতিদিন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো বিদেশি প্রযুক্তির উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এগুলো ছাড়া আমাদের দিনই চলে না। কিন্তু স্টারলিংকের কথা উঠলেই আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ আর ভয় কাজ করে। একই জিনিস, কিন্তু দুই রকম প্রতিক্রিয়া। কেন? চলুন এবার সব জল্পনা কল্পনা একপাশে রেখে একদম সোজা সাপটা প্রযুক্তিগত দিকটা দেখি। বোঝার চেষ্টা করি স্টারলিংকে ঘিরে যে ভয়গুলো তৈরি হয়েছে, সেগুলোর ভিত্তি আসলে কতটা মজবুত। একবার সংখ্যাটার দিকে তাকান, 6 কোটিরও বেশি মানুষ। মানে দেশের প্রায় 1/3 জনগোষ্ঠী এখনও প্রপার ইন্টারনেট কানেক্টিভিটির বাইরে। স্টারলিংকের মতো একটা প্রযুক্তি কিন্তু ঠিক এই মানুষগুলোকেই কানেক্টেড করার একটা অসম্ভব সম্ভাবনা তৈরি করে। সবচেয়ে বড় ভয়টা কি? আমাদের সব ডেটা নাকি দেশের বাইরে চলে যাবে? কিন্তু বাস্তবতা হলো, যখন কেউ স্টারলিংক ব্যবহার করে, তখন ডেটা তার টার্মিনাল থেকে প্রথমে স্যাটেলাইটে যায়, এটা ঠিক। কিন্তু এরপর স্যাটেলাইট সেই ডেটা নামিয়ে আনে বাংলাদেশের ভেতরেই বসানো গ্রাউন্ড স্টেশনে। মানে ডেটা দেশেই ফিরে আসছে, এরপর আমাদের দেশের সাবমারিন ক্যাবল দিয়েই সেটা ইন্টারনেটে যায়। তার মানে পুরো ডেটা ফ্লো কিন্তু দেশের আইনকানুনের মধ্যেই থাকছে। আসলে স্টারলিংক বিতর্কটা একটা উপসর্গ মাত্র। আসল রোগটা কিন্তু আরও অনেক গভীরে, আমাদের সিস্টেমে। চলুন এবার সেই মূল বাধাগুলো নিয়ে কথা বলা যাক, যা আমাদের সত্যিকারের অগ্রগতিকে আটকে রেখেছে। এই প্রশ্নটাই হলো আমাদের সিস্টেমের মূল প্যারাডক্স। একজন ফ্রিল্যান্সার বা ছোট উদ্যোক্তা $300 একটা পেমেন্ট আনতে গেলে বা বাইরে পাঠাতে গেলে হাজারটা বাধার মুখে পড়েন। অথচ এই একই সিস্টেমের ফাঁক গলে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যায়। সমস্যাটা ঠিক এখানেই।
ইয়াহিয়া আমিনের এক শিক্ষক একটা অসাধারণ কথা বলেছিলেন যা আমাদের সিস্টেমের চরিত্রকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। মানে বড় বড় দুর্নীতি বা অনিয়মগুলো ঠিকই সিস্টেমের ফাঁক গলে বেরিয়ে যায়, কিন্তু আটকে যায় সাধারণ মানুষের ছোটখাটো আর বৈধ কাজগুলো, হাতির লেজের মতো। তাহলে মূল বাধাগুলো আসলে কি কি? প্রথমত, আমাদের বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী প্রযুক্তি খাতে টাকা ঢালতে ভয় পান, তারা চান দ্রুত লাভ। দ্বিতীয়ত, পেপ্যাল বা গুগল পে এর মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে নেই, ফলে আমরা গ্লোবাল ডিজিটাল ইকোনমি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। আর এর ফলাফল কি? এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যা ছোট উদ্যোক্তাদের জন্য খুব কঠিন, কিন্তু বড় দুর্নীতিবাজদের জন্য আশ্চর্যজনকভাবে অনেক সহজ। তো সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, এখন প্রশ্ন হলো সমাধান কি? কিভাবে আমরা এই বাধাগুলো পেরিয়ে বাংলাদেশের এই অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারি? চলুন এবার সেই পথটা খোঁজা যাক। আমাদের এই তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পথটা কিন্তু বেশ পরিষ্কার। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিনিয়োগকারীরা আশ্বাসে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। পেপ্যালের মতো পেমেন্ট সিস্টেমগুলো চালু করে সারা বিশ্বের জন্য আমাদের অর্থনীতির দরজা খুলে দিতে হবে। আর এমন একটা সংস্কৃতি তৈরি করতে হবে যা নতুন আইডিয়ার প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং উৎসাহিত করে। একটা আধুনিক আর আলোকিত জাতি হিসেবে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে প্রযুক্তিকে ভয় পেলে চলবে না, তাকে আপন করে নিতে হবে। সন্দেহের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উদ্ভাবনের পথে হাঁটতে হবে আমাদের। আর সবশেষে প্রশ্ন এটাই, বাংলাদেশের মানুষের মেধা, শ্রম আর স্বপ্নের কোনো অভাব নেই, সম্ভাবনাটা স্পষ্ট, কিন্তু আমাদের বর্তমান সিস্টেম কি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী এবং সাপোর্টিভ? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।